প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন গত ১.৫ বছর ধরে গোটা বিশ্বকে কাবু করে রেখেছে করোনা, এবং উন্নত দেশগুলো মোটামুটি সামাল দিলেও বাংলাদেশের পরিস্থিতি গত বছর এক দফা ঢেউ, এই বছরের এপ্রিলের দিকে আরেক দফা, আর এখন আসলে তৃতীয়, এবং বলা যায় যে আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থাটা এখন চলছে। যেমন আজকেই নতুন রেকর্ড হয়েছে, ১৫৩ জন মারা গেছেন গত ২৪ ঘন্টায়। মানে রেকর্ড শব্দটি বলতে খারাপ লাগছে, কিন্তু তবুও হিসাব রাখার জন্য বলা যে বাংলাদেশের আজকে সবচেয়ে বেশি মৃত্যু, এবং সংক্রমণের সংখ্যা বাড়ছে, হার বাড়ছে, সব মিলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্ট আমাদের এই পরিস্থিতিকে আরও বেশি, ডেল্টা ভেরিয়েন্ট আরও বেশি জটিল করে তুলেছে। এর মধ্যে আলোচনায় নানা কিছু স্বাস্থ্য ব্যবস্থা, কারণ মানুষ যখন অসুস্থ হবে হাসপাতালে যেতে চাইবে, সেই স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে গত ১.৫ বছর ধরেই আসলে আলোচনা হচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা রকমের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে মানুষ অন্য সব দুর্নীতি যেগুলো আড়ালে হয় সেগুলো না হয় আমরা কিছুটা দেখি, কিছুটা দেখি না, কিন্তু যেটা একদম চোখের সামনে, মানুষ যখন অসুস্থ হয়ে হাসপাতালে যাবে, আইসিইউ পাবে না, অক্সিজেন পাবে না, হাই ফ্লো নেজাল ক্যানুলা পাবে না, নানা রকম অবস্থা হবে না, মানুষ যখন এই সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে মানুষ ছটফট করে চোখের সামনে মারা যাওয়া দেখতে, সব মিলিয়ে পরিস্থিতিটা একটু জটিল হয়ে গেছে। এবং আমরা দেখছি এই করোনা আসার পরে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সবারই চেয়ার একটু নড়বড়ে, এবং অনেককেই এই সময় পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীও এখন আলোচনায়, সব কিছুর দায় অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে, তারা লিড মন্ত্রণালয়। এবং আমরা দেখছি সংসদের বাজেট অধিবেশন চলছিল, বাজেট অধিবেশনে বারবার আলোচনায় সমালোচনায় এসেছেন স্বাস্থ্যমন্ত্রী, এবং সরকার মানে সংসদের বিরোধী দলের সদস্যরা কড়া ভাষায় স্বাস্থ্যমন্ত্রী সমালোচনা করেছেন, তার পদত্যাগের দাবি উঠেছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হবে, বা তার দায় কতটা, বা সামগ্রিকভাবে আমাদের ব্যর্থতাটা কোথায়। গত বছর যে সমস্যাটা শুরু হলো তখন না হয় নতুন ছিল, কিন্তু এই ১ বছরে আমরা নতুন কি শিখে সেখান থেকে কি নতুন এখন যে তৃতীয় ঢেউ আসছে সেটাকে সামাল দেওয়ার জন্য কতটুকু করতে পারলাম, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা সংযুক্ত হব যাদের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত আছেন, জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এবং আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএম-এর মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি জনাব মুজিবুল হক চুন্নু, আপনাকে দিয়েই শুরু করতে চাই, কারণ সংসদে আপনি খুব উচ্চকণ্ঠে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। একটু আমরা শুনেছি সংসদে আপনার কথা, তবু যদি আরেকটু ব্যাখ্যা করে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? দেখুন, আপনাকে ধন্যবাদ, এবং যারা সময়ত আলোচকে আছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। একটা জিনিস আপনাকে বলি, যেটা হলো যে প্রথম যখন ২ বছর আগে এই কোভিড আরম্ভ হয়, এই সম্পর্কে আমাদের তো ধারণা ছিলই না। আমার মনে হয় আমাদের যারা ডাক্তার সাহেব আছেন বা প্রশাসন আছেন, কারোই বোধহয় তেমন একটা ধারণা ছিল না, বা এটাকে কিভাবে ফেস করতে হবে সেটা আমাদের সবারই ধারণা ছিল না। এই রোগটা হওয়ার পর আমরা সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়, এবং আমরা যারা আছি আমরাও এটা মোকাবেলা করার জন্য আমরা কাজ করি, এবং বিশেষ করে যারা নাকি এদের সাথে জড়িত, যারা কিন্তু আমরা ফ্রন্ট লাইনার বলি, ডাক্তার, নার্স এবং পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারাও কিন্তু রাত দিন চেষ্টা করে এটা ফেস করার জন্য তারা চেষ্টা করেছেন। এবং সরকারের পক্ষ থেকেও এটা তড়িৎ গতিতে, যেমন আমাদের টিকা, ভ্যাকসিন আনা বা এই সমস্ত বিষয়ে, এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যথেষ্ট আমি মনে করবো যে বরাদ্দ দিয়েছেন, যাতে এই রোগটাকে ফেস করার জন্য যে সমস্ত প্রবলেমগুলি আছে, যে সমস্ত লিক মানে যেগুলি প্রয়োজনীয় জিনিস, সেইগুলি যাতে পারচেজ করা যায় এবং ব্যবস্থা করা যায়। এবং সেকেন্ড টাইম এটা এই প্রবলেম আবার হইতে পারে, থার্ড টাইম হইতে পারে, এটা কিন্তু আমরা আগে থেকে আমরা শুনে আসছি, এবং যারা নাকি বিশেষজ্ঞ ডাক্তার তারাও কিন্তু এটা বলছেন যে এটা আবার আবার আসতে পারে। এই গত ১-১.৫ বছরে আমাদের খুব হলো, গত ১-১.৫ বছরে সরকার এত টাকা দিলেন। একটা জিনিস মনে রাখবেন, প্রধানমন্ত্রী কিন্তু তিনি মানে চিফ এক্সিকিউটিভ, তার হ্যান্ড ছিল মন্ত্রীরা, সচিবরা। তিনি নীতি তিনি প্ল্যান করে দিচ্ছেন, কিন্তু বাস্তবায়ন করবে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা সচিব যারা আছেন তারা। তারপরে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দেওয়ার পরে আমরা দেখলাম বাজেটে
49% বরাদ্দ স্বাস্থ্য মন্ত্রণালয় যারা নাকি ব্যয় করতে পারেন নাই। কত বড় একটা অক্ষমতা! এবং এইটার এটা আমরা প্রকাশ পেলাম এই যখন এখন আবার এই কোভিডটা এই সেকেন্ড ঢেউটা যখন আরম্ভ হলো ব্যাপকভাবে, দেখুন এই যে লোক মারা যাচ্ছে, 37টা জেলায় সেন্ট্রাল অক্সিজেন নাই এবং অনেক ইকুইপমেন্ট যেগুলি এই আমি তো নাম বলতে পারছি না কারণ আমি তো এই সাবজেক্টের লেম্যান, কিন্তু যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন সেই ইকুইপমেন্টও ডিস্ট্রিক্ট লেভেলে এবং উপজেলা লেভেলে নাই, যার জন্য আপনার একটা অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে, শুধুমাত্র অক্সিজেনের জন্য। কেন এই এত বরাদ্দ আমাদের ফেরত গেল? একটা দেড়টা বছর সময় পেলাম, কেন আমরা এই কাজগুলি করতে পারলাম না? কেন পারলাম না? আমার মানে ব্যক্তিগতভাবে আমার একটা ধারণা যে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে কোভিডের ভয়ে উনি মানে একটা লোহার সিন্ধুকে ঢুকে বসে আছেন আজকে পর্যন্ত। আমি গত বছর বলছি মানে স্বাস্থ্যমন্ত্রী, আপনি মন্ত্রী, যারা ফ্রন্ট লাইনের ডাক্তার নার্স যারা নাকি কাজ করছে, আপনি হাসপাতালে যান, আপনি ইকুইপমেন্ট পরেই যান, হাসপাতালে যান, রুগীর কাছে যান, ডাক্তারের কাছে যান, তাদেরকে এনকারেজ করেন। হাবিবে মিল্লাত, মুজিবুরের জন্য আমরা কিন্তু এলাকায় এই কোভিডের মধ্যে আমরা কিন্তু এলাকায় গেছি, আমরা এই ডাক্তারের পাশে দাঁড়িয়েছি, রুগীর পাশে দাঁড়িয়েছি, ইউনো ওসি কিনে আমরা বাড়ি বাড়ি গিয়া যে সমস্ত রুগী তাদের বাড়িতে গিয়ে আমরা খাবার দিয়ে আসছি, মেডিসিন দিয়ে আসছি। তা আপনি কেন আসেন না? দেখুন উনি কিন্তু আসেন তো নাই, উনি আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমেরিকার চেয়ে আমাদের অবস্থা ভালো, আমরা মোকাবেলা করেছি। তিনি কি বললেন যে আমেরিকাতে 2% উপরে মৃত্যুর মানে হার, আমাদের 2% নিচে, মানে মনে হচ্ছে যেন উনি মৃত্যুটা উনি আটকে রাখছেন। এবং শুধু এটাই না, উনি এমন কথা বলছেন গত 1-1.5 বছর অনেক কাজ করছেন, তাহলে কাজটা কোথায় করছেন? এই যে আজকে অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে, কাজটা কোথায়? উনার আসলে উনি কি বলেন এটা আমরা বুঝি না, উনার বুঝি না, উনি কি করেন আমরা বুঝি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি বুঝবেন যে উনি কি করেন। আমার তো মনে হয় যে উনি কোনো ম্যানেজ করার মতো লোক না। আপনি দেখেন এর মধ্যে অনেক কিন্তু এই যে ইকুইপমেন্ট বলেন, বিভিন্ন জিনিস বলেন পাচ্ছে, এমন হয়েছে যে কিছু ইকুইপমেন্ট ঢাকা এয়ারপোর্টে, খুব জরুরি ইকুইপমেন্ট, এয়ারপোর্টে 9 মাস আটকা ছিল, এইগুলি রিলিজ করতে পারে নাই। প্রথম আলো পত্রিকা আসলো, মানে প্রধানমন্ত্রী নলেজে গেল, তিনি নির্দেশ দিলেন, পরে 1 সপ্তাহের মধ্যে এই ইকুইপমেন্ট গুলি কিন্তু এয়ারপোর্ট থেকে রিলিজ করা হলো। এই অব্যবস্থাগুলি কার? মন্ত্রী। আমি মন্ত্রী, আমার মন্ত্রণালয়ে যে সমস্ত দুর্বলতা আছে, যে সমস্ত অব্যবস্থাপনা, সেগুলোতে আমি কন্ট্রোল না করতে পারি, সেগুলো ফেস না করতে পারি, তার সমস্ত দায়িত্ব মন্ত্রী হিসেবে আমার উপরে আছে। সেই জন্য বলছি যে এই মন্ত্রী মহোদয় আসলে উনার কোনো ফিলিং নাই, উনার কোনো অনুভূতি নাই। উনার এই যে এই আমি যেটা খবর জানলাম যে ডাক্তার যারা এই যে রাত দিন কাজ করে, আজকেও আমার বাসায় একজন ডাক্তার সাহেব আসছিলেন, তার দেখলাম যে তার আপনার মুখ টু গাল ফুলা। আমি আপনি গাল ফুলা কেন? বলে স্যার এই ডিউটির সময় সারাক্ষণ এই যে মাস্ক পরে থাকে, এই জন্য গাল ফুলে গেছে। এবং প্রত্যেক ডাক্তার নার্সের এই অবস্থা। এই ডাক্তার মারা গেছেন যারা গভর্নমেন্টের ডিক্লেয়ার করেছে তাদেরকে একটা টাকা দেওয়া হবে, সেই টাকাটা পর্যন্ত ডাক্তাররা পায় নাই। এটাও কি প্রধানমন্ত্রী করতে হবে? এটা কি স্বাস্থ্যমন্ত্রী করতে পারেন না? স্বাস্থ্য সচিব করতে পারেন না? এগুলি কি? আমার মনে হয় পুরা এই হেলথ মিনিস্ট্রিতে এই ম্যানেজমেন্টের বলতে কিছু নাই। হেলথ মিনিস্ট্রি আন্ডারে বিভিন্ন অধিদপ্তরের যে মিস ম্যানেজমেন্ট, সেই মিস ম্যানেজমেন্ট গুলি ম্যানেজ করার মতো মন্ত্রীর ক্যাপাসিটি নাই, মন্ত্রণালয়ের কোন ক্যাপাসিটি নাই। এটাকে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আমরা শুধুমাত্র যে একজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেই যে কিছু হয়ে যাবে তা না, কিন্তু আমাদের এটাইও যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার এই যে মানুষের যে কষ্ট, মানুষ যে মারা যাচ্ছে, এইটার যে মানুষের যে মনের কথাটা, সেই কথাটাই কিন্তু আমরা বিরোধী দল বা আমরা পার্লামেন্টে প্রকাশ করছি। মানুষের আজকে বাংলাদেশের মানুষের পারসেপশন যে স্বাস্থ্যমন্ত্রী একজন অথর্ব লোক, তিনি কোনো কাজের না, এটা মানুষ মনে করে, আমরা মনে করি। এখন মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার মনে করবেন কিনা, কি মনে করবেন, এটা সরকারের বিষয়। জি, জনাব মুজিবুল হক চুন্নু, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক মোহাম্মদ হাবিবে মিল্লাত, উনি জনাব মুজিবুল হক চুন্নু যে দাবিটি তুলেছেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বদলালেই কি আসলে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি নিজে একজন চিকিৎসক, কিন্তু মুজিবুল হক চুন্নু উনি বলছেন যে উনি চিকিৎসক না, কিন্তু যেই সমস্যাগুলো আসলে সত্যি সত্যি দেশের অনেক জায়গায় আইসিইউ নেই, অনেক জায়গায় অক্সিজেনের ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনাগুলো আমরা পত্রিকায় দেখছি বা বাস্তবতা, প্রত্যেকটি মানুষের মৃত্যু আসলে বেদনাদায়ক। আজকে 153 জন মারা গেছে এবং গত 8 দিন ধরেই মৃত্যুর সংখ্যা 100-র উপরে। এই অবস্থায় আসলে যেই সংসদে যে দাবি উঠেছে বা মুজিবুল হক চুন্নু এখন যে দাবিটি করলেন, সেই ব্যাপারে আপনার একটা মন্তব্য শুনতে চাই।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আলোচনায় আছেন এবং দর্শকদেরও। আপনারা জানেন যে স্বাস্থ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার। অবশ্যই এই অধিকারটি মানুষের আছে, সেটার সাথে সাথে বাস্তবতারও মিল দেখতে হবে। আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সামাজিক অবস্থান সবকিছু মিলিয়েই আমরা যদি স্বাধীনতা পরবর্তী 50 বছরের ইতিহাস দেখি, অনেকেই আমাদের সমালোচনা করাটা করবেন, স্বাভাবিকভাবে সমালোচনার যোগ্য হলে তো করাই উচিত এবং সমালোচনার মাধ্যমে গণতন্ত্র আরো বিকশিত হবে। কিন্তু এর আগে যারা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা স্বাস্থ্য ব্যবস্থার জন্য কত কি করেছেন সেটা একটু বললে ভালো হয়। আওয়ামী লীগ গত 12 বছর হলো ক্ষমতায় আছে, দায়িত্ব 12 বছর নিতে হবে আওয়ামী লীগকে, এবং আরো 5 বছর এবং আরো 3.5 বছর। কিন্তু এটা তো অর্ধেকেরও কম সময়। সে বাকি অর্ধেক সময় যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তো বলতে হবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য তারা কি করেছেন। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেইখানে জনসংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যা কম, জনসংখ্যার তুলনায় নার্সের সংখ্যা আরো কম, জনসংখ্যার তুলনায় টেকনিশিয়ানদের সংখ্যা আরো অনেক বেশি কম। আমাদের দেশে যে স্বাস্থ্য বাজেটটি হওয়া উচিত, সেই স্বাস্থ্য বাজেটটি প্রয়োজনের তুলনায় অনেক কম। যদিও এবার পরিমাণে বেড়েছে এবং করোনাকালীন সময় কিছু থোক বরাদ্দ রাখা হয়েছে। আমাদের জিডিপি গ্রোথের যে পার্সেন্টেজ হওয়া দরকার সেটা কখনোই হয়নি আমাদের বাংলাদেশের 50 বছরের ইতিহাসে। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থাটি যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটার ব্যাপারে করোনার আগে আমাদের নজর পড়েছে কিনা আমার এটি সন্দেহ হয়। সুতরাং একজন মানুষ পরিবর্তন বা দুইজন মানুষ পরিবর্তন করে এর যে গতিশীলতা আনা যাবে কিনা সেটা আমি সন্দেহ প্রকাশ করি। আমরা দেখেছি ইতিমধ্যে এই করোনাকালীন সময়টিতে 3 নাম্বার সচিব এখন দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সেবা বিভাগে। কিন্তু কতটুকু পরিবর্তন হয়েছে জনগণ, সাংবাদিক, আপনারা সকলেই জানেন। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে সাধারণ চিকিৎসা অবশ্যই মানুষের প্রয়োজন আছে, কিন্তু যখন মহামারী তখন সেই সাধারণ অবস্থা থেকে যুদ্ধকালীন অবস্থায় যেতে হবে, সেই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনো মিনিস্ট্রি বলেন, অধিদপ্তর বলেন, ওই ব্যুরোক্রেসিতে যেভাবে আমরা ধীর কচ্ছপ গতিতে চলি, হয়তো কচ্ছপ গতিতে চললে হরিণকে হারিয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু কতজন দর্শক কতজন থাকবে সেটা আমরা অবশ্য জানি না, যে শেষ পর্যন্ত কতজন দর্শক আমাদের সেটা দেখার জন্য থাকবে। আমরা একটা ব্যাপার বারবার খেয়াল করছি, আমার নিজের এলাকা সিরাজগঞ্জ, সেইখানে বছরের পর বছর ধরে একটা লিকুইড অক্সিজেন প্ল্যান্ট নিতে পারি নাই। আমার নিজের হসপিটালে, 250 বেড হসপিটালে, শেখ ফজলুদ্দিন হসপিটালে 5টি ভেন্টিলেটর আছে। মনসুর আলী মেডিকেল কলেজে 8টি ভেন্টিলেটর আছে। বয়স মনে হয় 2 থেকে 3 হয়ে গেছে। এখন সঠিকভাবে চালু করলেও চালু হবে কিনা আমি শিওর না, কিন্তু তারপর তো আমি বারবার চিঠি লিখেও আমি কোনো উত্তর পাইনি। এটা যে শুধুমাত্র কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করছি তা না, সরকার দলীয় এমপি প্রভাবও আছে কিছুটা কথা বলে, কিন্তু আসলে সিস্টেমের মধ্যে নেই। আপনি আইসিইউ বলতে কি শুধু একটা আমার এলাকায় আমার হসপিটালে দেখবেন আইসিইউ উদ্বোধনের সাইনবোর্ড আছে, কোন একজন মন্ত্রী মহোদয় করেছেন, কিন্তু সেই আইসিইউটা চালার জন্য একটা রুমই কি যথেষ্ট, কিংবা একটা ভেন্টিলেটর, একটা মনিটর, ম্যান পাওয়ার কই, সেখানে তাদের জন্য যে সাপোর্টটা দরকার সেই সাপোর্ট সিস্টেমটা কই। আইসিইউ খুললাম, উদ্বোধন করলেন, কিন্তু সেখানে অক্সিজেন সাপ্লাই নাই। আইসিইউর কথা বাদ দিলাম, আইসিইউ তো সর্বশেষ অবস্থা, হয়তো এখানে গেলে মানুষ ফিরবে, নাও ফিরতে পারে, না ফেরার সম্ভাবনাই বেশি। তার আগে যে ব্যবস্থাটি রয়েছে, আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থাকে আপনার কয়েক ভাগে ভাগ করা হয়, যদি বলেন প্রাইমারি হেলথ কেয়ার, আমরা কিন্তু আল্লাহর রহমতে আশেপাশের যে কোনো দেশের তুলনায় ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন, এমডিজি পুরস্কার পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিন হিরো হয়েছেন এই আমাদের এই সফলতার জন্য, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে প্রাইমারি হেলথ কেয়ারের জন্য। কিন্তু আমরা যেখানে এসে আটকে আছি সেটা হচ্ছে সেকেন্ডারি এবং টারশিয়ারি হেলথ কেয়ারের ক্ষেত্রে, যেখানে আমাদের সারা দেশের শয্যা সংখ্যা বলে 1.5 লক্ষ, হয়তো 1 লক্ষের কিছু বেশি। এই জনসংখ্যার তুলনায় 1 লক্ষ শয্যা কি কোনো আসলে পার্সেন্টেজে কোনো কিছুতে হয় না। আমাদের দেশে আল্লাহ না করুক যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, এর যদি আর 2 গুণ বা 3 গুণ হয়, আল্লাহ না করুক, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেটা কোপ করতে পারবে না। ইন্ডিয়াতে যে অবস্থা হয়েছিল ওই অবস্থায় গেলে তো বাদই দিলাম, ওর চেয়ে অর্ধেক অবস্থা হলে আমরা টিকতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এটা বাস্তবতা, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে 12 বছরের ক্ষমতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু প্রায় 15,000-এর মতো ডাক্তার নিয়োগ দিয়েছেন, 10,000-এর বেশি নার্স নিয়োগ দিয়েছেন, হসপিটালের সংখ্যা বাড়িয়েছেন 10,000-এরও বেশি। সারা বাংলাদেশে গত জুন মাসে নির্দেশনা দিয়েছেন যে আইসিইউ খোলার জন্য, অক্সিজেন সাপ্লাই করার জন্য। এখন কারো গাফিলতির জন্য সেটা যদি না হয়ে থাকে, তাহলে তো আমাদের সত্যিকার অর্থেই আমাদের চিন্তা করে দেখতে হবে। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে যে আমরা যে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, আমি দাবি করছি বাজেট বাড়ানো হোক, অবশ্যই দাবি সবসময় থাকবে, কিন্তু বাজেটটি যদি আমি সঠিকভাবে সঠিক সময় ব্যবহার করতে না পারি, যদি বাজেটের প্রথম বরাদ্দটি 5 মাস বা 6 মাস পরে প্রথম বরাদ্দটি আমাদের কাছে আসে, তাহলে আমরা সেই বাজেটটি করতে পারবো কিনা।
আমি একটি হসপিটালের সভাপতি, সিরাজগঞ্জ জেলা সদর হসপিটালে এমপি হিসেবে, যতদিন এমপি আছে ততদিন সভাপতি থাকবো। আমি মিটিং করি, কিন্তু আমার কি ক্ষমতা আছে? আমি ফোন করি, আমি চিঠি লিখি, আমি মিটিং এর সিদ্ধান্ত নিয়ে ডিজি অফিস বা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেই, কিন্তু সেটা মাসের পর মাস আমি একই কাজ করে যাচ্ছি। খুব একটা যে রেসপন্স পাচ্ছি তা না। আমার মাননীয় প্রধানমন্ত্রী টাকা রেখেছেন টিকা কেনার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী কোভিড সেবার জন্য টাকা রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই হসপিটাল উন্নয়নের জন্য টাকা রেখেছেন, কিন্তু সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। আমরা মনে করি মানুষ নয়, সিস্টেমের পরিবর্তন হতে হবে, আসলে এর বাইরে সম্ভব না। আজকাল আমরা অনেক দুর্নীতির কথা শুনি, অনিয়মের কথা শুনি, কিন্তু এটাও শুনি যে সৎ অফিসাররা আজকাল কাগজ ধরতে ভয় পান, সিগনেচার করতে ভয় পান, কারণ যে তাদেরকে আবার কবে চাকরির আগে চাকরি পরবর্তী সুযোগ সুবিধাতে বঞ্চিত হয় দুদকের পিছনে বলে। কারণ একবার মামলা হয়ে গেলে কিংবা একবার মামলার মধ্যে ফেসে গেলে তো বছরের পর বছর চলতে থাকবে, তাদের তো পিঠ বাঁচিয়ে চলতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধেও কিন্তু এই চিকিৎসক পেশায় সর্বোচ্চ পেশা জীবন দিয়েছে, করোনা যুদ্ধেও কিন্তু তাদের সংখ্যাটা, কিন্তু দুঃখ লাগে অনেকেই হয়তো বলেন যে তাদের প্রণোদনা পর্যন্ত, এটাও কি মাননীয়, আমি চুন্নু ভাইয়ের সাথে একমত, এটাও কি মাননীয় প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে হবে? তার সাথে ওনার দপ্তরে কি বা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর কেউ নেই যে এইটা পৌঁছে দিতে পারেন বা তাদেরকে সম্মাননা দিতে পারেন? এতে ডাক্তাররা আরো উৎসাহিত হবে। আমাদের ডাক্তাররা যে পরিমাণ পরিশ্রম করে, আপনার উন্নত বিশ্বের সাথে তুলনা করলে, আমি 17 বছর কাজ করেছি ইংল্যান্ড আয়ারল্যান্ডে, আমি 39 ঘন্টা কাজ করেছি, আর আমাদের ডাক্তাররা 3 দিনেই 39 ঘন্টার বেশি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। যাই হোক, হয়তো সেবার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আপনারা যদি এবার 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখেন, সেইখানে দেখবেন স্বাস্থ্য ব্যবস্থার প্রথম প্যারাগ্রাফে লেখা আছে যে বাংলাদেশে যেটা ইউনিভার্সাল হেলথ কভার, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, যেটা ট্রায়ালও শুরু হয়েছিল আজ থেকে 7 বছর আগে টাঙ্গাইল অঞ্চলে, সেটা আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত। এবং আমরা 50 ব্যক্তি 2017-তে 50 ছিলাম, 2020-এ এসে 53 ভাগে উন্নতি হতে পেরেছি। সুতরাং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, সরকারি দল, বিরোধী দল, সুশীল সমাজ, পেশাজীবী সংগঠন, জনপ্রতিনিধি, সকলের দায়িত্ব আছে। তবে দায়িত্বটি আছে, সাথে সাথে দায়িত্ব আরেকটু বেশি পেলে সেই দায়িত্বটি পালন করা সম্ভব হয়। আমরা যেমন দেখি যে যে আরেকটি আলোচনা হয়েছে সংসদে সচিবদের দায়িত্ব নিয়ে, সেটির ব্যাপারে দেখেন একজন মন্ত্রণালয়ের সচিব খুবই ব্যস্ত মানুষ, তাকে তার মন্ত্রণালয় দেখতে নাভিশ্বাস উঠে যায়। তারপরে যদি করোনাকালীন সময়ে যদি যদি একটা জেলা দেখতে হয়, তার তিনিও তো একজন মানুষ, তার দিকটাও তো নজর রাখতে হবে। আর সাথে সাথে বাকি যারা আছেন তারাও তো আসলে কাজ করার উৎসাহটা কতটুকু পান সেটাও একটি ব্যাপার। যাই হোক, এ ব্যাপারে আমি বেশি না কথা বলবো যে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন করে নয়, সিস্টেম পরিবর্তন না করলে আসলে স্বাস্থ্য ব্যবস্থা নয়, কোনো ব্যবস্থারই যে উন্নয়নের গতিধারা রয়েছে, আরো বেগবান করতে চাইলে, অবশ্যই অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আরো বেগবান করতে চাইলে অবশ্যই সিস্টেমের পরিবর্তন করতে হবে, এবং সেটি করোনা আমাদের চোখে দেখিয়ে দিয়েছে কিভাবে আমরা পরিবর্তনটি করতে পারবো। ধন্যবাদ। জি, জনাব হাবিব মিল্লাত, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর এহতেশামুল হক চৌধুরী, আমার মনে আছে যে এই অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে 1 বছর আগে, গত বছর এই সময় আপনি বলেছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় শূন্য প্রস্তুতি নিয়ে পূর্ণ প্রস্তুতির গল্প শোনাচ্ছে। 1 বছর পরে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আজকে যারা এখানে আলোচক হিসাবে উপস্থিত আছেন, বিশেষ করে সাহেব একজন খুব নামি দামি ব্যক্তি, আমরা ক্যাপস্টোন কোর্সের সাথে 2জন মাননীয় সংসদ সদস্য আছেন এখানে, তাদের সামনে আমার কথা কতটুকু মানানসই হবে আমি কিছু বলতে পারছি না। তারপরেও আমি যেটি বলি, হ্যাঁ, আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের শুরু থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু উন্নতির ট্রেন্ডে আমরা আছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত উন্নতি আমরা পাই নাই, আমাদের ডিজায়ার্ড উন্নতি যেটা পাই নাই। মাননীয় সংসদ সদস্যরা তারা দেশের সার্বিক জনগণের মঙ্গল চিন্তায় বিভোর থাকেন, এই জন্য তারা তাদের মানুষের পক্ষে, জনগণের পক্ষে সবসময় কথাবার্তা বলেন, এবং দিস ইজ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। এবং তাদের কথাবার্তাগুলো, তারা লেজিসলেটিভ লোক, তারা আইন প্রণয়ন করেন, তারা সংসদে কথা বলেন, দেশের আইন সব দিক বিবেচনা করে তারা কথা বলেন। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে শুধু এটুকুই বলতে পারি যে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ভাগে আমরা রাখতে চাই চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ, তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন, আর আরেক ভাগে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা। আমি দ্বিতীয় বিষয়ে বলবো যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা কিন্তু উন্নতি মোটেই করতে পারিনি। আর প্রথম জায়গায় আমি বলবো আমরা কতটুকু কাজ করেছি করোনাকালীন সময়ে, আমাদের চিকিৎসকদের আত্মাহুতির সংখ্যা এবং চিকিৎসকদের পরিবারে করোনা স্প্রেডের সংখ্যা দিয়ে আপনারা সেটা সহজেই অনুমান করতে পারবেন।
এখন মাননীয় সংসদ সদস্যরা এবং দেশের আপামর জনগোষ্ঠী যেটা নিয়ে বেশি চিন্তিত সেটি হলো হাসপাতালে গেলে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যবস্থাপনায় আমরা কতটুকু পাচ্ছি। হ্যাঁ, এটা সত্য, আমরা হাই ফ্লো নেজেল ক্যালুনার সংখ্যা আমরা অনেক উন্নত করতে পেরেছি। আমরা আইসিইউ বেডের সংখ্যাও আমরা বাড়াতে পেরেছি, প্রায় 200-র মতো বেড বাড়ানো হয়েছে। যেটা জনাব মিল্লাত সাহেব বললেন, আইসিইউ বেড বাড়ানোর অর্থ শুধুমাত্র আপনার পকেটে টাকা আছে, আপনি সুন্দর একটি ভেন্টিলেটেড এবং এসি রুম করে ফেললেন, একটা মেশিন স্থাপন করে ফেললেন, তাতে কিন্তু আইসিইউ কাজ হয় না। সেখানে ফাংশনিং লোকজনকে বসাতে হবে, ট্রেন্ড লোকজনকে বসাতে হবে, নতুবা আপনি রেজাল্ট পাবেন না। আমি আইসিইউতেই যাব না। করোনা আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়েছে যে প্রথমে আমরা যে বলছিলাম যে আইসিইউ ছাড়া করোনা রোগীকে বাঁচানো যাবে না, এখন এসে আমরা ফিল করতেছি এবং WHO গাইডলাইন অনুযায়ী আইসিইউ এখনো আমাদের আরো পরের স্টেজে। আমাদের এখানে অক্সিজেন, যেটা দুই সংসদ সদস্য মাননীয় সংসদে বলছেন যে অক্সিজেন প্ল্যান্ট, সেটা কেন বসানো গেল না? সেই জায়গায় তো অবশ্যই ব্যবস্থাপনার ব্যর্থতা রয়েছে এবং ব্যবস্থাপনার দায়িত্বে স্টুয়ার্ডশিপে যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় সর্বাগ্রে, সুতরাং পুরস্কার পেলেও তাকে পেতে হবে এবং ব্যর্থতার দায় দায়িত্ব তাকেও নিতে হবে। কারণ আপনার অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করলেই কিন্তু আমাদের করোনা রোগীদের সেবার আমাদের মান এবং রেজাল্টটা আমরা অনেক ভালো পেতে পারি। কারণ এই যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টেই আমরা হাই ফ্লো নেজেল ক্যানুলা চালাতে পারি। আর হাই ফ্লো নেজেল ক্যানুলা কেনার জন্য, ওইটা চালানোর জন্য কিন্তু এক্সপার্টিজের প্রয়োজন নাই। কেন আমরা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় 2টা 3টা 4টা 5টা করে হাই ফ্লো নেজেল ক্যানুলা আমরা দিতে পারলাম না? যদি আমরা সেই সকল হাসপাতালে হাই ফ্লো নেজেল ক্যানুলা দিতে পারতাম আর সেই হাই ফ্লো নেজেল ক্যানুলা চালানোর জন্য পর্যাপ্ত অক্সিজেন দিতে পারতাম, তাহলে আজকে ঢাকা শহরে, খুলনা শহরে বড় বড় হাসপাতালগুলোতে ভিড়ভাট্টা লেগে থাকতো না এবং রোগীরা অসহায়ের মতো এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করতে হতো না। সে তার ডোর স্টেপসেই, বাড়ির গোড়ায় যে হাসপাতালটি আছে সেখানেই তার অক্সিজেন সাপ্লাই সে পেয়ে যেত এবং করোনা থেকে উঠে আসতে পারত। এই আমি সারাংশ এটাই আনতে চাই যে 1.5 বছর আগে আমরা যে অবস্থানে ছিলাম, করোনার শুরুতে আমরা প্রায় 0 অবস্থানে ছিলাম, তার 2 মাস পরে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারফারেন্সের পরে আমরা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পেরেছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় যেতে পারি নাই, যে আলোচনাগুলো সাধারণ জনগণ করছেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা করছেন। সেখানে আমি একটি পয়েন্ট জুড়ে সুরে বলতে চাই। আমি আমার প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে, আমি স্যারের সাথে রাশিয়াতে ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে একটি সভায় যোগদান করেছিলাম। সেটি ছিল গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স। সেখানে যাওয়ার পর আমি দেখলাম তাবৎ পৃথিবীর স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে 60% স্বাস্থ্যমন্ত্রী পেশায় চিকিৎসক ছিলেন। আর যে সকল জায়গায় স্বাস্থ্যমন্ত্রীরা চিকিৎসক নন, সেখানে অনেকাংশে স্বাস্থ্য সচিবরা পেশায় চিকিৎসক ছিলেন। আমি মূল জায়গায় আসতে চাই। এই জিনিসটা, এই প্ল্যানিং জিনিসটা একজন চিকিৎসকের মাথায় যত স্বাচ্ছন্দ্যে আসবে, যত ইজিলি আসবে, একজন নন চিকিৎসক লিডারের মাথায় কিন্তু সেটা আসতে একটু বিলম্ব হবে। আর তার সাথে যারা কাজ করছেন তারা সকলেই চিকিৎসক নন, আমি বলছি মন্ত্রণালয়ের বিষয়গুলো। এই জন্যই মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রী মনে হয় খেই হারিয়ে ফেলছেন। এখানে আরেকটা সমস্যা ওনার আমি যেটা দেখতে পাচ্ছি, যে জাতীয় যে পরামর্শ কমিটি করা হলো, সেটা সেদিনও আমরা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে আমি সেটা আলোচনায় তুলেছিলাম। সেখানে কেন অন্তত পক্ষে 2 জন সংসদ সদস্য, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সংসদ সদস্যরা আছেন মাননীয় সংসদ, তাদের মধ্য থেকে 2 জন চিকিৎসক সংসদ সদস্যকে যদি জাতীয় পরামর্শ কমিটিতে দেওয়া হতো, তাহলে যে গভর্নমেন্টের সাথে পার্লামেন্টের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পার্লামেন্টের একটা লিয়াজও হতো এবং সেই সকল সংসদ সদস্যরা অনেক ভালো ভালো পরামর্শ দিতে পারতেন। কারণ তারা একাধারে জনপ্রতিনিধি, আরেকদিকে তারা চিকিৎসকও বটে। এইসব জায়গাগুলোয় কিন্তু কাজ করা হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা কথায় কথায় প্রধানমন্ত্রী দপ্তরের দোহাই দিচ্ছে। আমরা জানি প্রধানমন্ত্রী দপ্তরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সকল সিদ্ধান্তের মধ্যে কটা সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গুচ্ছযুক্ত হয়েছে আমার জানা নেই। বড় বড় হেডিংসে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন
যে শহীদ চিকিৎসকদের প্রণোদনা দাও, এটা কিন্তু আমাদের কোনো দাবি নয়। কিন্তু মাননীয় সংসদ সদস্য বলছেন এবং আমিও বলছি যে আজ পর্যন্ত মাত্র 6 জন চিকিৎসক প্রণোদনা পেয়েছে। এটা ব্যর্থতা কি প্রধানমন্ত্রীর দপ্তরের? এটা ব্যর্থতা কি সরকারের? আমি অবশ্যই বলবো এই ব্যর্থতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারক যারা আছেন, যারা চালাচ্ছে। সুতরাং আমি বলতে চাই এক কথায়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে একলা চলো নীতি থেকে বেরিয়ে এসে যারা এই সকল বিষয়ে এক্সপার্টিজ আছেন তাদেরকে অধিক সংখ্যক হারে যদি ইনভলভ করা যায়, তাহলে আমাদের যে তৃতীয় ঢেউ আসবে, চতুর্থ ঢেউ আসবে, বা ভবিষ্যতে এই করোনা শুধু নয়, ইমার্জিং এবং রি-ইমার্জিং ডিজিজ যেগুলা আসবে সেগুলাকে আমরা শক্তভাবে মোকাবেলা করতে পারব। জি, জনাব এহতেশামুল হক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, আমি যদি অনেক আলোচনা অনেক দিক গেছে, আমি যদি ডক্টর এহতেশামুল হক চৌধুরীর একটা ছোট্ট জায়গায়, যে আইসিইউ তো একদম শেষ পর্যায়ে, আইসিইউ পর্যন্ত যেতে হলে আসলে ফেরা না ফেরার দ্বন্দ্ব, কিন্তু উনি যেটা বললেন যে হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা দিয়ে অক্সিজেন দেওয়া সম্ভব, সেটা তো চাইলে উপজেলা পর্যায়েও কেনা সম্ভব ছিল, এবং অনেক আলোচনা এসেছে যে টাকা বরাদ্দ ছিল, এবং আমরা দেখেছি যে গত অর্থ বছরে টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা ব্যয় করতে পারেননি, সেটা ফেরত গেছে। তো আমি হাই ফ্লো নেজাল ক্যানালা কিনে উপজেলায় দিয়ে দিব, এটার জন্য তো আমার এত হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার নেই আসলে। মানে ব্যর্থতাটা আমি কোন জায়গাটা বোঝা, আমি টাকা আছে পকেটে, আমার নেজাল ক্যানালা দরকার, কিন্তু ধরেন একটা আইসিইউ বানাতে হলে, যেটা মিল্লাত ভাই বলছিলেন বা সবাই বলছিলেন যে আপনার শুধু আইসিইউ বানালে হবে না, ভেন্টিলেটর দিলে হবে না, লোক লাগবে, কিন্তু নেজাল ক্যানালটা অনেক সহজে আপনার আইসিইউ পর্যন্ত যেতে হবে না। মানে এত ছোট কাজগুলো করতে পারি নাই কেন আমরা? ধন্যবাদ আপনাকে। যে তিনজনের আলোচনা শুনছিলাম, ডক্টর ইহতেশামের একটা কথা যে স্বাস্থ্যমন্ত্রী সম্ভবত খেই হারিয়ে ফেলেছেন। আমার কেন জানে মনে হয় স্বাস্থ্যমন্ত্রী খেইয়ের মধ্যে কখনো ছিলেন না আসলে। একদম শুরুর দিকে যদি দেখেন আপনি, তাহলে মনে আছে নিশ্চয়ই আপনার, করোনার শুরুর দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি জাতীয় কমিটির প্রধান, কিন্তু তিনি জানেন না কোথায় কি সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তার এই ল্যাঙ্গুয়েজ থেকে আজকে পর্যন্ত যদি বিচার করে, তাহলে তার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ভার্বাল ল্যাঙ্গুয়েজ দুটোই কিন্তু করোনাকালীন যে আমাদের ইমার্জেন্সি পরিস্থিতি, সেটাকে মোকাবেলার করার জন্য যে একটা যুদ্ধ, সেই যুদ্ধের সৈনিক বলে আমার কাছে অন্তত মনে হয় না। একটা জিনিস হলো যে ওনার ভিতরে এক ধরনের আত্মপ্রসাদ, আত্মতুষ্টি, সেটা উনি না, অনেকের ভিতরেই ছিল, যে আমরা করোনাকে জয় করে ফেলেছি, আমাদের অবস্থা আমেরিকার চাইতে ভালো, এবং আমরা কী কারণে, যে আমাদের মৃত্যু হার কম, আমাদের সংক্রমণ হার কম ছিল। কিন্তু এখানে দুজন ডাক্তার আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশে একটিও শূন্য সংক্রমণের দিন ছিল না, বাংলাদেশে একটিও শূন্য মৃত্যুর দিন ছিল না, যখন কমে গিয়েছিল তখনও। ফলে কিসের জন্য আত্মপ্রসাদ ছিল আমি জানি না, কিন্তু এই আত্মপ্রসাদের মূল্য কিন্তু এখন আমরা দিচ্ছি। অক্সিজেনের যে কথা বলা হচ্ছে, সেই কথাটাতে আপনি যেটা প্রশ্ন করলেন সেখানে আমি আসছি। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো মানুষকে সচেতন করা, যেন হাসপাতাল পর্যন্ত আসতে না হয়। এত বড় একটা মানে জনস্বাস্থ্য সমস্যায় জনগণের সাথে সেই যোগাযোগটাই কখনো স্থাপিত হয়নি এখন পর্যন্ত না। এইটা যোগাযোগের জন্য যে বিশাল কমিউনিটি মোবিলাইজেশন বাংলাদেশে প্রয়োজন ছিল, এত বড় দেশটাতে মানুষকে সাথে নিয়ে সেখানে জনপ্রতিনিধিদের যে ইনভলভমেন্ট হওয়া প্রয়োজন ছিল, সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী কাঠামো যেটি আছে, স্থানীয় সরকার কাঠামো, তার কোনো ব্যবহার কিন্তু আমরা দেখলাম না। আমাদের একটা প্রচেষ্টা ছিল যেটাকে পুলিশি এবং প্রশাসনিক পদক্ষেপে দমন করা হবে। করোনা তো দমনের বিষয় নয়, করোনা উল্টা আমাদেরকে এখন দমন করছে। দ্বিতীয় হলো অক্সিজেনের যে কথা বলেন, একদম শেষ লাস্ট রিসোর্ট হলো আইসিইউ। বরং দেখা যাচ্ছে করোনা সংক্রমণের শুরুতে আমরা আইসিইউ নিয়ে কথা বলেছি বেশি, এখন পর্যন্ত আমরা আইসিইউ করছি, কিন্তু অন্য ধাপগুলো কিন্তু আমরা কথা বলছি না। আইসিইউ তো আসলে শেষ ধাপ, লাস্ট রিসোর্ট বললাম। এবং নড়াইলে দেখেন অক্সিজেন প্ল্যান্ট খোলাই হয় নাই, ইন দ্য মিন টাইম অক্সিজেনের অভাবে রোগী কিন্তু মারা যাচ্ছে। আমার কাছে মনে হয় ভারতে যে সিচুয়েশনটা হয়েছিল তখনই আমাদের জন্য একটা এসওএস বার্তা ছিল যে আমরা কি করতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা তখন পর্যন্ত একটা প্রস্তুতি নেই। আজকে 1.5 বছর পরে এসে আমরা দেখি যে 52% হাসপাতালে আইসিইউ নেই। এই যে খুলনা এবং রাজশাহী যে পরিস্থিতি, সেখানে খুলনা এবং রাজশাহীর 18 জেলার মধ্যে 10টি জেলায় সরকারি হাসপাতালে কোনো আইসিইউ নেই। আপনি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। যে আইসিইউ আছে তার 75% ঢাকায়। তাহলে প্রান্তিক মানুষের জন্য কি পরিস্থিতিটা আমরা রেখেছি। হাবিব মেমিল্লাহ সিস্টেমকে দায়ী করছেন, কিন্তু 12 বছরে সিস্টেমে যখন কোনো কুঠারাঘাত আপনি করতে পারেন নাই, দায় কিন্তু আপনাকে নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বদলারে পরিস্থিতির উন্নতি হবে কিনা আমি জানি না, কিন্তু পৃথিবীর বহু দেশে স্বাস্থ্যমন্ত্রীরা দায় নিয়েছে। আমাদের এখানে দায় না নেওয়ার একটা সংস্কৃতি আছে। দেখেন, রুলস অফ
বিজনেস অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু একজন মন্ত্রী, কিন্তু মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, সুতরাং দায় তাকেই নিতে হবে যে কেন প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও 38 জেলায় আইসিইউ বসে না, কেন অক্সিজেন ফ্লো ঠিক হয় না বিভিন্ন সরকারি হাসপাতালে, কেন 49% বেশি আমি ব্যয় করতে পারি না, কেন ডাক্তার মৃত্যুর পরে তার ক্ষতিপূরণ হয় না। স্বাস্থ্যমন্ত্রীকে আমি যেটা বললাম, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওভারঅল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের প্রবলেম আছে। নতুন যিনি ডিজি আসছেন তিনি কিছুদিন আগে যারা সমালোচনা করে টেলিভিশনে টক শোতে কথা বলে তাদেরকে দায়ী করেছেন যে তারা নাকি ডাক্তারদের মনোবল ভেঙে দিয়েছে। ডাক্তারদের মনোবল চাঙ্গা রাখার জন্য তারা কি করেছেন তারা যদি একটু দয়া করে বলতেন। আমি বলবো এই পুরো সময়টার মধ্যে আমরা 1.5 বছর নষ্ট করেছি এক প্রকার মিথ্যা আত্মতুষ্টিতে, এবং সেখান থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা নাই কিন্তু আমাদের। আমার কাছে মনে হয় একটা গাফিলতি, চরম গাফিলতি। প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, তিনি টিকা আনার জন্য সারা পৃথিবীর সাথে দেন দরবার করছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়েরকে আপনি কখনো মনে হয়েছে যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভরসার জায়গা পেয়েছেন? 3টা সচিব বদলানো হয়েছে, ডিজি বদলানো হয়েছে, 2-1জন ডিরেক্টরকে বদলানো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় পিপলের সাথে কোনো কানেক্টিভিটি তৈরি করতে পারলো না, জনগণের সাথে কোনো সংযোগই বানাতে পারলো না, এবং সেইটার মূল্য কিন্তু আমরা দিচ্ছি। যেমন চাঁপাইনবাবগঞ্জে একজন সংসদ সদস্য, ডাক্তার শিমুল সম্ভবত তার নাম, তিনি সমগ্র মানুষকে সাথে নিয়ে ম্যানেজ করতে পারছেন। 56% থেকে এখন 10% নামিয়ে এনেছেন শুধুমাত্র এই কমিউনিটি মোবিলাইজার যারা ভাই স্বেচ্ছাসেবক, তাদেরকে এক কাপ চা খাওয়ালে তারা যে কাজটা করে, আমরা সেগুলোর দিকে নজর নেই। আমরা বড় বড় কেনাকাটার দিকে নজর, আইসিইউ মেশিন বসাতে হবে, আর এই আইসিইউ মেশিন বসালে হবে না, তার জন্য টেকনিশিয়ান কোথায়, টেকনোলজিস্ট কোথায়, আপনার জনবল কোথায়, এবং ডাক্তাররা যে একটা পর্যায়ে ফেটিক হয়ে যাবে যদি পরিস্থিতি আর 1.5 থেকে 2 গুণ খারাপ হয়, তখন স্বাস্থ্যকর্মীরা যে ফেটিক হয়ে যাবে সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন। আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি কেনাকাটায় নজর দিয়েছি, আমরা অনেক বেশি কথা বলেছি, টকশোতেও কথা বলেছি, মন্ত্রীরা অনেক বেশি কথা বলেছেন, কিন্তু কাজের কাজ যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই। ডাক্তারদের উপরে পুরো চাপটা যাচ্ছে, এবং এখন কিন্তু সারা দেশ মূল্য দিচ্ছে। আমি এখনও বলবো কাজ একটাই, মানুষের সাথে যোগাযোগ স্থাপন করেন, সম্পৃক্ত হন, মানুষকে বোঝান। 80% মানুষ যদি শুধু মাস্কটা পরে তাহলে বেনিফিট পাওয়া যাবে, সেটা অক্সিজেনের চাইতে, আইসিইউর চাইতে অনেক বড় বলে মনে হয়। আর টিকার ব্যবস্থা তো করতেই হবে। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী নিয়ে সংসদে সম্প্রতি যেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সেটা নিয়ে, আমরা আসলে পরিস্থিতি কতটা সামাল দেওয়া সম্ভব সেটা নিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে। জনাব মুজিবুল হক চুন্নু, আমরা আলোচনায় ফিরছি। ডক্টর হাবিবুল মিল্লাত যেটা বলছিলেন যে ব্যক্তির পরিবর্তন নয়, আসলে সিস্টেমের পরিবর্তন করতে হবে, কারণ ব্যক্তির পরিবর্তন করে হয়তো পরিস্থিতির উন্নতি করা যাবে না, কিন্তু সিস্টেমের পরিবর্তনটা আমরা কিভাবে করব? মানে আমাদের তো এখন প্রত্যেক দিন 100-র উপরে মানুষ মারা যাচ্ছে, আজকে 150 ছাড়িয়েছে, 153 জন। মানুষের মৃত্যু তো আগে ঠেকাতে হবে। আমি সিস্টেমের পরিবর্তন করব না ব্যক্তির পরিবর্তন করব সেটা বুঝতে চাই না। আমি একদম সরল, আপনি যেমন বলছিলেন যে আপনি ডাক্তারি টার্ম বোঝেন না, আমরাও তো ডাক্তারি টার্ম বোঝার কোনো কারণ নেই। আমি জানি যে আমার একজন মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করার জন্য, জীবন বাঁচানোর জন্য যা করা দরকার তাই করতে হবে। সেটার জন্য আসলে কি করা দরকার? দেখুন, যে প্রশ্ন আমাকে করলেন এটা তো আসলে মাননীয় সদস্য মিল্লাত সাহেবের উত্তরটা বোধহয় ভালো হইতে পারতেন। না, শুনবো ওনার কাছ থেকে। না, উনি তো বলছেন যে সিস্টেম, হ্যাঁ সিস্টেম চেঞ্জ করা দরকার, এটা ঠিক। আমি আমাদের ডক্টর এহতেশামুল সাহেবের সাথে একমত যে আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকটা জিনিস আছে। যেমন একটা স্তর যারা ডাক্তার আছেন বিভিন্ন উপজেলায়, জেলায় যারা কাজ করছেন হাসপাতালে, তার একটা আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেশন। স্বাস্থ্য অধিদপ্তর যেটা প্রশাসন, এটা একদম নষ্ট একটা ডিপার্টমেন্ট, এটা একদিনে না বহুদিনে। আমি মনে করি, আমি এইখানে ডাক্তার মিল্লাত সাহেবের সাথে একমত যে স্বাস্থ্য অধিদপ্তরের ইট পাথর পয়সা খায়। এখানে একজন ড্রাইভার 100 কোটি টাকা মালিক হয়ে যায়, একজন কেরানি 1000 কোটি টাকা মালিক হয়ে যায়। এখানে আমি যতদূর জানি যে ওই যে আপনার একজন কন্ট্রাক্টর ছিলেন মিঠু গং টং, এই যে পারচেজ যেটা করে সিএমএমইউ আর স্বাস্থ্য অধিদপ্তর, এটা একটা অসহনীয় বিষয়। আমি মাননীয় সদস্য মিল্লাত সাহেব বলবো
যে কেন বললাম স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে, একজন ডাইরেক্টর জেনারেল আসছিলেন ডিজি হয়ে বোধহয় ইয়াতে আপনার সিএমএমইতে, আর্মি ব্রিগেডিয়ার। উনি আসার পরে কিছুদিন পরে কিন্তু চলে গেলেন এখান থেকে রেজিগনেশন দিয়ে, এবং যাওয়ার আগে উনি একটা চিঠি লিখছিলেন স্বাস্থ্য সচিবকে অ্যাড্রেস করে যে আমি এখানে আসার পর আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পার্সোনাল স্টাফ এবং তার ছেলে রেফারেন্সে একটা লিস্ট দেওয়া হয়েছে, যে এই লিস্ট অনুযায়ী ইকুইপমেন্ট পারচেজ করতে হবে। আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি এটা পারবো না। এবং তিনি পারবেন না বলেই এই স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে তারপর সেখান থেকে তিনি চলে গেলেন। ভদ্রলোক এখন নাই, জীবিত নাই, তিনি মারা গেছেন, আল্লাহ ব্যস্ত নসিব করুক। এটা এই বিষয়টা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে উনি দোষারোপ করছেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু চিঠিটা কিন্তু সত্য। চিঠির কপি পেয়েছে এবং পার্লামেন্টে আমি চিঠিটা পাঠ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। তারপর দেখেন এই যে যেটা এত বললেন আমাদের এই যে একদম সাংবাদিক ভাই রেজা সাহেব, হ্যাঁ ঠিকই বলছেন। আপনি বলেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমি রিপিট করতে চাই, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় স্বাস্থ্যমন্ত্রী 1.5 বছর সময় পাইলেন। 38টা জেলায় অক্সিজেন, আইসিইউ বাদ দেন, অক্সিজেন নাই। এই জবটা কি কে দিবে? এটা কি মানে প্রধানমন্ত্রী দিবেন নাকি এটা আমরা দিব? এটা তো এই টাকা আছে, পয়সা আছে, প্রধানমন্ত্রী যেটা কাজ করে মানে প্রধানমন্ত্রী টাকা দিচ্ছেন, সে টাকা তো আমি মন্ত্রী, আমি ব্যয় করবো, কারণ আমি তো মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ। তাহলে 38টা এই জেলায় যে অক্সিজেন নাই, এই 1.5 বছর মন্ত্রী মহোদয় কি ঘুমিয়েছিলেন? উনি তো লম্বা বক্তৃতা দেন, উনি বহুত কিছু করছেন। কি 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 করছেন উনি বলেন? উনি কি করছেন? উনি কিছুই করেন নাই। উনি কিছু করেন নাই, উনি শুধুমাত্র মুখে যা বলার তাই বলছেন। আজকে এই ডাক্তার, আপনার এক একজন ডাক্তার রাত দিন কাজ করে, তাদের ফ্যামিলির সাথে ডিটাচ, তারা ফ্যামিলির মুখ দেখে না। 24 ঘন্টার মধ্যে তারা 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করে। তারা একটা মুখ ফুলে গেছে ওই আপনার ইউজ করতে করতে, মাস্ক ইউজ করতে করতে। আর সেই ডাক্তার মারা যায় তার টাকাটার জন্য নাকি বলা হয় যে সচিব সাহেব বলছেন যে দরখাস্ত করতে হবে। ওয়াই? একজন ডাক্তার, সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন, সে একজন বিশেষ ক্যাডার অফিসার, সে মারা গেছে, এটা রেকর্ড আছে। তার বাড়ি থেকে টাকাটা পৌঁছে দেওয়া উচিত ছিল। আর এটা দেয়, এটাও এটা কার কাজ? এটা মন্ত্রী কাজ। মন্ত্রী বলেন আমাদের মিল্লাত সাহেব বলছেন যে একজন ব্যক্তি পদে কি হবে, ন পদত্যাগ করা উচিত এই কারণে যে তার দায়িত্ব যে উনি পালন করতে পারেন না, এটা মানে বোঝানোর জন্য পদত্যাগ করা উচিত। এবং আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তাকে ইমিডিয়েট নিতে দেওয়া উচিত যে তুমি বাবা পদত্যাগ করে চলে যাও, আরেকজন ভালো লোক আনো। কারণ একটা জিনিস আমি বলেন, এখানে এই যে যারা বলছেন যে ডাক্তার মন্ত্রী হোক, আরে ডাক্তার মন্ত্রী তো আপনাদের আগেও ছিলেন, রুল হক সাহেব। তো উনার সাতক্ষীরা হাসপাতালে তো অক্সিজেন নাই, তো উনি কি করছিলেন? ডাক্তার মন্ত্রী হলে কি করবেন, ডাক্তার সচিব হলে কি করবেন? দরকার হইলো রেসপন্সিবিলিটি মানে অনুযায়ী কাজ করা, দরকার হইলো যে দায়িত্ব নিয়ে কাজ করা, দরকার হইলো মমত্ববোধ, দরকার হইলো দায়িত্ববোধ। আপনি বলেন স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার এই আপনার ঢাকা মেডিকেলে অমানসিক ভাবে কাজ করতেছে, ওই যে আপনার কর্মীটোলা হাসপাতালে, আপনার পিজি হাসপাতালে এরা যে কাজ করছে ডাক্তার সাহেবরা, ওই আগারগাঁও আমাদের এই যে হাসপাতালে কাজ করতেছে, ওই আপনার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ওই আপনার রিটু হাসপাতাল, এই যে ডাক্তার কাজ করতেছে, এইখানে যে আমি স্বাস্থ্যমন্ত্রী যদি যাই, অন্তত একদিন পর পর যদি আমি হাসপাতালে ভিজিট করি, এই ডাক্তার সাহেব কি করতেছেন, আসেন এক কাপ চা খাই, এক কাপ চা খেলাম, যার কাজ করবে আসি, দেখবেন তাহলে তারা তাদের কষ্টটা ভুলে যাবে। এটা তো এনকারেজ করা উচিত। একটা ফ্যামিলি নিয়ে এই আপনার মানে কোভিডের মধ্যে খাওয়া দাওয়া করলো, সেই জন্য যদি চাকরি চলে যায়, ইংল্যান্ডের মতো দেশে সেই আপনার স্বাস্থ্যমন্ত্রী, সহজ স্বাস্থ্যমন্ত্রী, তিনি মানে তার অফিসের একজন এই স্টাফকে মানে কি বলবো ইমোশনাল একটা কিস করছেন, সেই কারণে তার যদি আপনার চলে যেতে হয়। আর আমার দেশে শত শত মানুষ মারা যাচ্ছে অক্সিজেনের কারণে, অনলি অক্সিজেন। একটি লোক দেখা যাচ্ছে যে দেখানো হচ্ছে যে অক্সিজেন নাই, অক্সিজেন চাইতেছে, অক্সিজেন তার মুখে অক্সিজেন দিব, সে অক্সিজেনটা দিতে পারি নাই, এরপরে স্বাস্থ্যমন্ত্রী থাকেন কি করে? তার থাকা উচিত না, তাকে রাখা উচিত না। এটা কি বলেন? এটা মানুষের জব দিতে বিষয় আছে। আর মিলা সাহেব একটা জিনিস মনে রাখেন, এই যে পূর্ববর্তী সরকার 30 বছর আগে আমরা চলে গেছি, আপনারা ভালো করতেছেন বলেই তো এই দেশ জনগণ 3বার কন্টিনিউয়াস আপনাদের ক্ষমতা আনছে। তারপরেও অন্য সময় কি হয়েছিল এটা বলার প্রয়োজন নাই। হ্যাঁ আপনারা কাজ করতেছেন অনেক, কিন্তু কাজের নমুনা কি এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটটা যেটা দিব এইটাও আপনারা বাস্তবায়ন করতে পারবেন না? কাজের নমুনা কি এই
যে এই আজকেও আমার উপজেলা তারাল উপজেলা, আমি নাম ধরে বলছি, তারাল উপজেলায় আমি জিজ্ঞাসা করলাম আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে যে আপনার কি অবস্থা, বলে স্যার 3টা ইয়ে পাঠাইছে আল্ট্রাসাউন্ড মেশিন, একটা মেশিন বক্স মধ্যে লেখা আছে এটা 2010 সালে, এবং খুলছে, খোলার পরে এটা দেখা যায় ফাঙ্গাস পরে কাজের এটা অনুপযুক্ত। 10 বছর আগের আপনার আল্ট্রাসাউন্ড পাঠাইছে, এখন এই ডাক্তার কি করবে? আপনি কি জানেন? আমরা জানি যে আমাদের উপজেলার ডাক্তাররা নিজের পকেট থেকে পয়সা খরচ করে এই যে রোগী আসতেছে এদেরকে কিন্তু তারা ট্রিটমেন্ট দিচ্ছে নিজের পয়সা খরচ করে, এবং আমরা হেল্প করতেছি। কাজেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে তো দেখে বোঝা যায় না যে উনি কি করতেছেন, কারণ উনি কি করতেছেন মানুষ বুঝতে হবে। উনি কাজ করে, ওনার যে মমত্ববোধ আছে, উনি স্বাস্থ্যমন্ত্রী, এই যে তার মানে মন্ত্রণালয়ের আন্ডারে যে মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানুষ অক্সিজেন মারা যাচ্ছে, এটা উনার কোনো সিম্পেথি আছে? আমরা দেখতে পাই না। উনি তো বললাম তো, উনি আসল সিন্ধুকের মধ্যে ঢুকে আছেন যাতে উনার কাছে বিষয় কোভিড যেতে না পারে। যার এত ভয় তার স্বাস্থ্যমন্ত্রী হওয়া সাজে না, অন্য মন্ত্রণালয়ে যাওয়াটাই তার জন্য ভালো। ধন্যবাদ আপনাদেরকে। জি, যারা মুজিবুল হক জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ডাক্তার হাবিব মিল্লাতের কথা শুনবো। জনাব মুজিবুল হক চুন্নু কিছু দায়িত্ব হাবিব মিল্লাতের ঘাড়ে চাপিয়েছেন, যেহেতু উনি সরকারি দলের সংসদ সদস্য। বিরতির পর তার বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, করোনা পরিস্থিতি গোটা বিশ্ব বিবেচনা করলে 1.5 বছর, বাংলাদেশেও গত বছরের মার্চের 8ই মার্চ প্রথম রোগী পাওয়া গিয়েছিল। আমরা প্রথম যে বাংলাদেশে যে ধাক্কাটা এলো সেটা আমরা ধরে নিচ্ছি যে আমরা কেন, পৃথিবীর কেউই আসলে করোনা সম্পর্কে কিছু জানতো না। কিন্তু এই 1 বছর 1.5 বছর পরে কিন্তু অনেক কিছু আমরা মানে অন্তত শেখার কথা। যেমন অক্সিজেনের যে সংকটটা এখন, সেটা আমরা 3-4 মাস আগে ভারতের পরিস্থিতি দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে মানুষ অক্সিজেনের জন্য কতটা হতে পারে। ফলে আমি এই গত 1-1.5 বছরে কি শিখলাম, যেটা আমরা এখন যে মানুষ প্রতিদিন 100-র উপরে মানুষ মারা যাচ্ছে তাদের জীবন বাঁচানোর জন্য, আপনি যতই সিস্টেমের কথা বলেন, সিস্টেম তো আর রাতারাতি বদলাবে না, কিন্তু আমি মানুষের জীবন বাঁচাবো কিভাবে? আপনি শেখার কথা বলছেন, আসলে শেখার তো সকলেরই দায়িত্ব আছে। যেমন আমরা প্রথম যখন করোনা আসে বুঝতে পারিনি কিছু, সেটা সত্য কথা, আপনি বলেছেন, আমরাও বলি। পরবর্তীতে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু অনেক দূরে গিয়েছিলাম, কিন্তু যখনই ভ্যারিয়েন্ট পাল্টে গেল তখন কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতিটাই পাল্টে গেল। তবে বেসিক গুলো পাল্টায়নি, সেটাও সত্য কথা, যে অক্সিজেনের প্রয়োজন এটা পাল্টায়নি। চিকিৎসা ব্যবস্থা হয়তো কিছুটা পাল্টিয়েছে, ওষুধ পাল্টিয়েছে এবং প্রোটোকল পাল্টে গেছে, সেটা পাল্টাবেই, এবং সেটা আজকে পাল্টালে আগামী পরশুদিন যে আবার নতুন করে পাল্টাবে, সেটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। আমাদের যেমন নিজেদের শেখার কথা ছিল, তেমনি আমি জানি আপনারা কিভাবে নেবেন জানি না, আমাদের জনগণকে, আপনারা সাংবাদিকরা, আপনারা মিডিয়া, টেলিভিশন, নিউজ পেপার, রেডিও, এই যে অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন, আমি ব্যক্তিগতভাবে এবং সত্যি আমার নির্বাচনী ব্যাপারে আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক করেছেন, এবং এর বেশি করা আসলে সম্ভব না। সাধারণ জনগণ হিসাবে আমি কতটুকু সেটা গ্রহণ করেছি সেটা আপনি আমি সবাই জানি। আমরা যখন করোনার জন্য কি দরকার, প্রতিরোধ, আর যাদের হয়ে গেছে তাদের চিকিৎসার দরকার। প্রতিরোধ করাটা হচ্ছে মূল ব্যাপার, যাতে সবাই জড়িত এর সাথে। প্রতিরোধ কি জিনিস? স্বাস্থ্যবিধি মেনে চলা, সবাই আমরা জানি, মাস্ক পরতে হবে, হাত ধুইতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আর যখন টিকা অ্যাভেলেবল হয় টিকা দিতে হবে। এটা হচ্ছে প্রতিরোধ, এর বাইরে আসলে তেমন কোনো প্রতিরোধ নাই। আর তারপরে আসে চিকিৎসা ব্যবস্থা। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, সেইখানে আমরা কতটুকু সফল হয়েছি। আমরা কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের প্রশংসা আমি বারবার করি, এই ইপিআই ইমিউনাইজেশন প্রোগ্রাম আমাদের দেশে সাকসেসফুল। আমাদের দেশে ডায়রিয়া চলে গেছে, বসন্ত চলে গেছে, হাম চলে গেছে, চলেই গেছে, কিন্তু করোনার ব্যাপারে আমরা কিন্তু মানুষকে সচেতন করতে ব্যর্থ হয়েছি। এই করা লকডাউন কেমন চলছে দেখার জন্য রাস্তায় লোক বেরিয়ে আসছে, বিভিন্ন অঞ্চলে জরিমানা দিতে হচ্ছে, কান ধরে উঠবস করতে হচ্ছে, সেটা করতেও রাজি আছে, কিন্তু মাস্ক পরতে রাজি না। আমাদের কিছু করতে হবে, আপনারা যাই বলেন না কেন, মাস্ক পরার কোনো বিকল্প নাই, আমাদের সেই ব্যবস্থাটিকে আমাদের চালু রাখতে হবে। এবং টিকা যেহেতু চলে আসছে, প্রথমে যখন ফেব্রুয়ারিতে টিকা আসে, কেউ কিন্তু টিকা দিতে আগ্রহ ছিল না। আমি আমার ডিস্ট্রিক্ট প্রথম টিকাটি নিয়েছি, 100 ভাগ ছিল, দেখি না 2-1 দিন এমপি সাহেবের কি হয়, তারপর না আমরা টিকাটি নিব। অনেক কিন্তু রেজিস্ট্রেশনটাও করেন নাই।
রেজিস্ট্রেশনের নাম্বার দেখলে আপনি বুঝতে পারবেন এই 17 কোটি দেশের মানুষে কত কত লাখ রেজিস্ট্রেশন করেছে। আমরা সেই হিসেবে বলতে চাই দায় দায়িত্ব এড়ানোর কোনো কিছু নাই। আমরা বলতে পারবো না যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সূচক অনেক এগিয়ে আছে, বিশেষ করে হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থা যেটাকে আমরা এখন মূল হিসেবে ধরছি, কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থার একটা কম্পোনেন্ট। এর বাইরে কিন্তু অনেকগুলো ধাপ আছে, যেমন চিকিৎসা পরবর্তী ধাপ, চিকিৎসা পূর্ববর্তী ধাপ। এখন আমাদের করণীয় কি? জনগণকে সচেতন করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই। টিকার ব্যবস্থা করতে হবে, এর কোনো বিকল্প নেই। সাথে সাথে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা দেখেন এটা ঠিক নয়, আরো অনেকেই দেখেন, যুব মন্ত্রণালয় দেখেন, মহিলা শিশু মন্ত্রণালয় দেখেন আপনার আরবান হেলথ সরাসরি দেখেন, লোকাল গভর্নমেন্ট। জনপ্রতিনিধিদের সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে এই কাজগুলো করতে হবে, এবং সেই কাজটি যেখানে করা হয়েছে সেখানে সফল হয়েছে। আমার নির্বাচনী এলাকা, আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, রাজশাহী বিভাগে 8টি জেলার মধ্যে 2টাতে কিন্তু আইসিইউ ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, কিন্তু করোনার প্রকোপ কিন্তু অন্যতম কম হচ্ছে আমাদের জেলায়। কারণ প্রথম থেকেই অন্তত একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার জন্য সিরাজগঞ্জে কিন্তু এখনো করোনা কম। আল্লাহ কতদিন করোনা কম রাখবে জানি না, যেভাবে ছড়িয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে আমাদের দেশে আরেকটি সরকারের বাইরে, সাধারণ জনগণের বাইরে একটি সমাজ রয়েছেন, কেউ সুশীল সমাজ, কেউ সচেতন সমাজ বলেন, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। শুধুমাত্র ঘরে বসে টেলিভিশনে কথা না বলে তাদেরকে কিন্তু কাছে যেতে হবে। তবে অন্য 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 যেমন দুর্যোগ আসে, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো না যে আমরা হঠাৎ করে গেলাম, কিছু ত্রাণ দিয়ে আসলাম, কিছু উপদেশ দিয়ে আসি, সেটা না। এটা কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, এবং মানুষকে শিখাতে হবে আমি স্বাস্থ্যবিধি মেনে চলি, আপনিও স্বাস্থ্যবিধি মেনে চলেন। আমি টিকা নিয়েছি, সুযোগ পেলে আপনি টিকাটি নিয়ে নেন। এবং আপনি এই করোনা, আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের কথা বলছেন, আসলে কত ধাপ যে পার হয়ে যাবে এই বাংলাদেশ থেকে এই করোনা চলে যেতে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই, শুনতে যত খারাপই লাগুক না কেন, যাই দোষ, অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, তাদের দায় দায়িত্ব রয়েছে, এবং তাদেরকে জনগণকে সচেতন করার দায় দায়িত্ব, টিকা দেওয়ার দায়িত্ব, তাদেরকে চিকিৎসা করার দায় দায়িত্ব এই সরকার, এই জনগণ তাদেরকে দিয়েছে, তাদের দায়িত্ব রয়েছে। তার বাইরেও সাধারণ জনগণ হিসেবে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ। জি, জনাব হাবিব মিল্লাত, আরেকটা জিনিস আপনার কাছে জানা, যে আমি যে আমাদের প্রথম ঢেউ যখন আসলো তখন মূল আক্রমণটা ছিল ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এরকম, যেখানে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটাই সেন্ট্রালাইজ। এখন যখন সারা দেশে ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু মৃত্যুর দ্রুত বাড়ছে, কারণ ঢাকার বাইরে অনেক জায়গায় প্রপার অক্সিজেন বা আইসিইউ নেই। এই যে ডিসেন্ট্রালাইজেশনটা হয়নি, এখন কি আমরা সেটার মূল্য দিচ্ছি, বা সেটা মানে কতটা করা দরকার? এটা অবশ্যই খুবই জরুরি। যেটি হচ্ছে যে আপনারা দেখেন উন্নত দেশগুলোতে, দেখেন আপনারা প্রত্যেক, যেটা আমি ইংল্যান্ডে প্রায় 9 বছরের বেশি কাজ করেছি, আমার কিন্তু চাকরি দেওয়ার জন্য ইংল্যান্ডে বিসিএস পড়তে হয় নাই। আমি চাকরি ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছি, তারা আমাকে ভাইবা বোর্ডে ডেকেছে, আমাকে পছন্দ হলে তারা নিয়েছে, না বলেছে তোমার চাকরি করার দরকার নেই, তুমি চলে যাও। এবং জুনিয়র লেভেলে ডাক্তারের চাকরি হচ্ছে বাই রোটেশন 6 মান্থ, 6 মাস পর পর চাকরি বদল করতে হবে, তুমি এক্সপোজার নেওয়ার জন্য। তারপরে ফেলোশিপ করবেন, প্রথম পরীক্ষা পাস করবেন, আপনি তখন স্পেশালিস্ট 3, 4, 5 বছর, 6 বছর সাবজেক্ট ভেদে আপনি সেই ট্রেনিংটি করবেন, তারপর আপনি স্পেশালিস্ট হবেন। আর আমাদের দেশে আল্লাহর রহমতে একবার বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যে পড়াশোনা শুরু করলাম, যদিও সবাই চাকরি পাবে না, তারপরে ওই মেডিকেল অফিসার, বাবা থাকা অবস্থায় ডাক্তার হয়েছে, ছেলেই ডাক্তার হবে, মেডিকেল অফিসার হবে, বাবা ছেলে একসাথে একই পদে কাজ করবে, কোনো উপরে ওঠার কোনো সিঁড়ি নেই। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এবং সবচেয়ে বড় যে দরকারটি আমাদের দেশে, সেটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা করা, যার মূল কথা হচ্ছে দুটি। একটি হচ্ছে যে মানুষ স্বাস্থ্য সেবা নিতে যে দেশের আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70%, অর্থাৎ 70% টাকা আমরা নিজের পকেট থেকে খরচ করি, সরকার খরচ করে 30%। সেই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে হলে নিজে দরিদ্র না হয়ে যেন আমরা মানসম্মত স্বাস্থ্য সেবা পাই, এইটাই হচ্ছে ইউনিভার্সাল হেলথ কাভারেজ এবং সবার জন্য স্বাস্থ্য সেবা। সেইটা করার জন্য আমাদের এই যে ইন্স্যুরেন্স পদ্ধতি, গরিব মানুষের জন্য ইন্স্যুরেন্স আছে, ধনী লোকের জন্য ইন্স্যুরেন্স আছে। এই করোনাকালীন সময়টিতে আপনি দেখেন, যত টাকাই থাকুক, কেউ হয়তো প্লেন ভাড়া করে 2-4 জন দেশের বাইরে যেতে পেরেছেন, অধিকাংশ ধনী লোক কিন্তু বাংলাদেশে আছেন। তাদেরকেও গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টরে এগিয়ে আসতে হবে। আর স্বাস্থ্য ব্যবস্থা মানসম্মত হলে অবশ্যই এটি বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। সরকার কিন্তু নাভিশ্বাস উঠে যায় এই 30-40 ভাগ সেবা দিতে রোগীদেরকে। আপনি ঢাকা মেডিকেল কলেজ বা ময়মনসিংহ মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজের কথাই বলেন না কেন, তারা কিন্তু মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। 3000 মানুষের জায়গায় একদিনে 6000 মানুষ ইনপেশেন্টের সেবা দিচ্ছে।
কিন্তু মানের একটু অভাব আছে, সেই ব্যাপারটি থেকে নিজে এই মানটুকু উন্নত করতে না পারলে হয়তো দরিদ্র জনগোষ্ঠী যে সেবাটি পাচ্ছে, মধ্যবিত্ত বা উচ্চ মধ্য বা ধনী লোকরা কিন্তু ওই চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত হচ্ছে না। অথচ উন্নত দেশগুলোতে কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতেও রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা বিরোধী দলের প্রধান কিংবা যারা বড় বড় নেত্রীরা, তারা কিন্তু নিজের দেশে চিকিৎসা নেন। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা এটা অনেক, মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, তিনি আই হসপিটালে যাচ্ছেন, এনআইওতে যাচ্ছেন, তিনি যাচ্ছেন গাজীপুরের শেখ ফজলুল মুজিব হসপিটালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। এটা প্রথম কোন প্রাইম মিনিস্টারকে আমি দেখি নাই কোনোদিন এইভাবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে অনেকেই অসুস্থ হলে, হাঁচি কাশি হলে দেশের বাইরে চলে যাচ্ছি, নিজের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা না থাকার কারণে। আর আস্থাটা হয়তো আমরাও চিকিৎসক কতটুকু তৈরি করতে পেরেছি আমরা আসলে জানি না। সুতরাং এক জায়গায় সমস্যা না, বিশ্বাস করেন স্বাস্থ্য ব্যবস্থা যদি আমি চিন্তা করতে চাই, আমাকে আজকে থেকে, অবশ্যই মহামারীর সময়টি আলাদা কথা, এই সময় র্যাপিড অ্যাকশন এবং সাথে সাথে সেটাতে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমরা করতে হয়তো পুরোপুরি সফল হচ্ছি না। আর লং টার্ম একটা প্ল্যান থাকতে হবে যে 10-20 বছর পরে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় দেখতে চাই। একটা টক শো কিংবা 1 বছর বা 6 মাস সময় দিলে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন করাটা আমার মনে হয় আলাদিনের চেরাগ আনলেও সম্ভব হবে না। জি, জনাব হাবিব মিল্লাত, আমাদের অতিথি ইশতিয়াক রেজা আপনাকে একটি প্রশ্ন করতে চান। যে জনাব ডাক্তার মিল্লাত, দেখেন আপনি যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছিলেন, সেখানে একটা বড় ভূমিকা রাখে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা। ফিলিপাইনে আমরা দেখেছি মাত্র বাংলাদেশি টাকায় 10 টাকার বিনিময়ে যে কোনো কৃষক পর্যন্ত একটা হেলথ অ্যাক্সেস পাচ্ছে যে কোনো হাসপাতালে, অর্থাৎ বেসিক চিকিৎসাটুকু পাচ্ছে। বাংলাদেশে আপনি একজন সংসদ সদস্য এবং চিকিৎসক, একটা প্রাইভেট মেম্বার বিলও কি আনতে পেরেছেন কখনো, বা আনার ইচ্ছা আছে বা আনবেন কিনা আপনি এই একটা স্বাস্থ্য বীমার জন্য? আমার যদি বক্তৃতাগুলো দেখে থাকেন গত 7-8 বছর, আপনারা তো বক্তৃতা শুনতেছেন, আপনি একটা বিল আনবেন কিনা? বিল আনার ব্যাপারে ঠিক আছে, এই ব্যাপারটা পেন্ডিং রইল, নেক্সট টক শোতে আমি আপনাকে যদি কখনো দেখায় আমি এর উত্তরটি দেবো, কিন্তু একটু সংক্ষেপ দিতে হবে। সাথে সাথে আমি একটা কথা বলে রাখতে পারি, এটি হচ্ছে ইন্স্যুরেন্স ব্যবস্থা কিংবা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করার জন্য আজ থেকে দুলাল ভাই ভালো জানেন 7-8 বছর আগে টাঙ্গাইলে শুরু হয়েছিল। শুরু হয়েছিল। কিন্তু আপনি তো সাংবাদিক, আপনি দয়া করে একটি কাজ করেন, ওই রিপোর্টটি কি অবস্থায় আছে, কোন পর্যায়ে আছে, বহুবার রিপোর্ট হয়েছে পত্রিকায়, বহু টেলিভিশনে রিপোর্ট হয়েছে, এটা আপনাদের চোখে পড়ে না? জি না, চোখে পড়েছে, চোখে যে পড়ে সেটা কিন্তু আমি মনে নাই। জি, এবং এটা শুরু করেছিলেন নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে দিয়ে, আমার সব মনে আছে ভাই। জি, তো সুতরাং আমরা চাই এটাও সম্ভব, বাংলাদেশের পক্ষে সম্ভব। জননেত্রী শেখ হাসিনা যখন ওই 440 থেকে 2200 ডলারে নিয়ে গেছেন পার ক্যাপিটা ইনকাম কিংবা জিডিপি গ্রোথ, এর মধ্যেও 6% রেখেছেন, 7% 8% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এইখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবশ্যই পরিবর্তন সম্ভব এবং আমরা মনে করি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। আপনি ইন্দোনেশিয়ার কথা বলেছেন, ইন্ডিয়াতে প্রতিদিন 1 টাকা করে ইন্স্যুরেন্স করতে পারবে, প্রতিদিন 1 টাকা, যে 1 টাকা ইন্স্যুরেন্স, আর একই স্বাস্থ্য সেবা পাবে, কার্ডটি পাবে, হসপিটাল কার্ডটি দেখাবে, নিয়ে ফিরে আসবে। কোনো বেশি কথা, কাউকে কাউকে বেশি হয়তো স্ট্যান্ডার্ড বেঁধে দিতে হয়, কিন্তু সেরকম একটা সিস্টেম তো আমাদের করতে হবে, সেই কথাই আমি বারবার বলার চেষ্টা করছি। ধন্যবাদ। জি, জনাব হাবিব মিল্লাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। ডক্টর এহতেশামুল হক চৌধুরী, আমরা বিভিন্ন আলোচকের কথা আমরা শুনছি এবং এটা বাস্তবতা। বাংলাদেশের সত্যি সত্যি ফ্রন্টলাইন ফাইটার যারা, তারা একদম চিকিৎসক, তারা আসলে বাংলাদেশের চিকিৎসকরা যেভাবে করোনার জন্য নিজেদের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন, এটা আসলে অবিশ্বাস্য রকমের। আপনি ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছেন, ফলে ডাক্তারদের এই বিষয়টি তো বলবেনই। আরেকটা জিনিস যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা হচ্ছিল, আমি গত 1.5 বছরের পত্রপত্রিকা যদি দেখি, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে মানে যত রকমের দুর্নীতির নিউজ, সেটা শাহেদ থেকে শুরু করে সাবরিনা হোক, পিপি কেনা, মাস্ক কেনাকাটার দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, সব অধিদপ্তরের দুর্নীতি, সব শুধু দুর্নীতির খবর। কিন্তু ইন্টারেস্টিং হলো যে ধরেন শাহেদ কারাগারে আছে, কিন্তু শাহেদকে যারা সহযোগিতা করলো, শাহেদ তো একা বাইরে থেকে দুর্নীতিটা করেনি, তাকে নিশ্চয়ই কেউ না কেউ স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরে কেউ না কেউ সহায়তা করেছে, বা সাবরিনা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ঠিক ব্যবস্থা নিতে দেখিনি। ফলে 1.5 বছরে অনেক দুর্নীতির খবর এসেছে, কিন্তু কোনোটারই কোনো ব্যবস্থা হয়নি। তো ব্যবস্থা না নিলে তো দুর্নীতি করবেই মানুষ, এটা তো আর খুব বলার কিছু নেই। ফলে এই জায়গাটাতে আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখিনি।
আপনি সঠিকই বলেছেন। আসলে আপনি যদি কাউকে অ্যাকাউন্টেবল না করতে পারেন তাহলে কিন্তু এই জিনিসগুলো চলমানই থাকবে। আমরা অনেক মুখরোচক গল্প শুনেছি, অনেক বাস্তবতাও ছিল সেই গল্পগুলোর। গণমাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যথাসাধ্য চেষ্টা করেছে এগুলো লাইমলাইটে নিয়ে আসার। এটার উপরে বিদগ্ধজন, বিজ্ঞজন, জ্ঞানী লোকজন অনেক বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু আজ পর্যন্ত বিগত 1.5 বছরে আমরা একটাও এক্সাম্পলারি কোনো সুরাহা আমরা দেখলাম না। সুরাহা অর্থ আমি এটাই মিন করছি যে উনার বিরুদ্ধে এলিগেশন আছে, ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন প্রমাণিত হয়নি, সেটাও একটা সুরাহা। অথবা ওনার বিরুদ্ধে এলিগেশন আছে, এলিগেশন প্রমাণিত হয়েছে, তাকে এই শাস্তি পেতে হবে। আপনি দুইটার একটা যদি আপনি করেন তাহলে হবে কি, কেউ অযথা কারো বিরুদ্ধে ব্লেমিং করবে না। আর যদি আপনি শাস্তি দেন তাহলে বোঝা গেল তিনি যথার্থই এই কাজটি সঠিক করেন নাই। তাহলে ওনার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন বা ভবিষ্যতে যারা আসবেন তারা জিনিসগুলো নিয়ে একটু অ্যালার্ট থাকতেন। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর সম্পর্কে অনেক বক্তব্য আমরা নিজেরাও রেখেছি, এবং আপনি শুনে আশ্চর্য হবেন, আমি অনিয়ারই বলছি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে দুই একটা বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ আমরা করার চেষ্টা করেছি যে এইসব জায়গায় আমাদের মনে হচ্ছে স্বচ্ছতার অভাব রয়েছে। সেই বিষয়গুলো তো আমলে নেওয়াই হয়নি, বরঞ্চ যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছিলাম তারা পরবর্তী পর্যায়ে গণমাধ্যম এমনকি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমেও তারা মানে চিহ্নিত হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের বিচারিক প্রক্রিয়া বা আমাদের যে তদন্ত প্রক্রিয়া সেখানে কি হয়েছে, তাদের আদৌ কোনো শাস্তি হয়েছে কিনা, বরঞ্চ আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে 2-1 জন কর্মকর্তা শুধু ওএসডি হয়েছেন। শুধু ওএসডি যদি শাস্তি হয় তাহলে তো হবে না, আপনার শাস্তির একটা প্রক্রিয়া রয়েছে। ওএসডি হলো তাকে কাজ থেকে আপনি বিরত রাখলেন, কিন্তু তার কাজটি প্রমাণ করার দায়িত্ব কিন্তু মন্ত্রণালয়। মন্ত্রণালয় সেদিকে কোনোই মনোযোগী দেয়নি। অধিকন্তু আমরা অনেক সময় দেখেছি আমাদের কিছু কিছু চিকিৎসক সন্দেহজনকভাবে তারা দোষী সাব্যস্ত হয়ে তারা ওএসডি হয়েছেন, পদাবনতি পেয়েছেন, বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কি বলবো আমি, ইললিগেল আদেশ তারা কমপ্লাই করেন নাই এই জন্য। সুতরাং আমরা বিষয়গুলো কোথায় বলবো, কার কাছে বলবো? স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে অভিভাবক হয়ে যদি সে এই বিষয়গুলোর দিকে মনোযোগী না দেন তাহলে আমাদের বিজ্ঞ আদালত রয়েছে বা দুদক রয়েছে, তারা কি সুমোটো বিষয়গুলো বিবেচনা করতে পারেন কিনা সেটাও আমি আইনের লোক না, আমি জানি না। আমাদের দেশ মাননীয় সংসদ সদস্যরা আছেন, তারা বলতে পারবেন। এইগুলো আপনি সুরাহা করতে হবে। আপনি যে কোনো অফিসকে যদি আপনি কর্মঠ করতে হয় তাহলে সেখানে আপনার রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি এই দুইটা বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে। এই দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাড়িয়েই বা কি লাভ, স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বরাদ্দ দিয়েই বা কি লাভ, যদি আপনার ছিদ্রটা আপনি বন্ধ না করতে পারেন। ছিদ্র যেদিন আপনি বন্ধ করতে পারবেন তখনই না আপনি চেষ্টা করবেন যে সেখানে আপনি যত বেশি পরিমাণ আপনি সঞ্চয় রাখতে পারবেন সেটা থেকে দেশবাসী উপকৃত হবে, দেশের মানুষজন উপকৃত হবে। সুতরাং এই জায়গাটায় আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের আরেকটা জায়গায় কাজ করতে হবে, দ্রুততম সময়ের মধ্যে করোনা চলুক, করোনা চলবে, মহামারী আসছে, মহামারী এত তাড়াতাড়ি চলে যাবে না, মাননীয় আলোচকরা বলেছেন। আমরা তো ইজিলি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগের কাজকর্ম নিয়ে আমরা একটা ডায়লগ করতে পারি। সরকার একটা কমিশন করে দিতে পারেন, একজন পথিতযশা ব্যক্তিকে দিয়ে একটা কমিশন করে দিতে পারেন। সেখানে যারা স্টেক হোল্ডার্স আছে, সাধারণ জনগণের প্রতিনিধি আছেন, সংসদ সদস্যরা আছেন যারা আইন প্রণয়ন করে, এই হেলথ ইকোনমিক্সে যারা রিসার্চ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, চিকিৎসকরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, তারা এই ডায়লগে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আগামীতে কিভাবে পরিচালিত হবে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমরা তো পরিকল্পনা প্রণয়ন করতে পারি। আমাদের যেগুলো ভালো আছে সেগুলো আমরা রেখে দিতে পারি, আর যেগুলো ভালো তারা সকলে মিলে করবেন সেগুলো। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, মারমারিং হচ্ছে, শব্দ হচ্ছে, চিৎকার হচ্ছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করাই তো বুদ্ধিমানের কাজ। আমি জানি না, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় হয়তো বা বেশি করেই ব্যস্ত, আমাদের এমপি মহোদয়রা বলতে পারবেন, উনি ওই দিকে মনোযোগী দিতে পারছেন। এটা তার যে কোনো একটা উইং দিয়ে বলে দিলেই পারেন যে তুমি একটা ডায়লগ করো, বা সরকার প্রধানের কাছে উনি এই প্রস্তাবটা দিতেই পারেন। আমি নিশ্চিত সরকার প্রধান সেটি লুফে নেবেন। একটা কমিশন, আমাদের অতীতে বহু
নামকরা কমিশনের লোকজন ছিল, কমিশন হয়েছে, শিক্ষা কমিশন হয়েছে, অর্থ কমিশন হয়েছে, ঠিক একইভাবে স্বাস্থ্য কমিশন একটা করা যেতে পারে। তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা যত দ্রুত করতে পারবো, স্বাস্থ্য ব্যবস্থা একটা স্ট্রিম লাইনে আসবে। মূল বিষয়টাই হইল আপনি রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল ব্যক্তিকে এবং যোগ্য ব্যক্তিকে জায়গায় বসাতে হবে। আমার পরিচিত, মিল্লাত সাহেবের পরিচিত, আমাদের চুন্নু সাহেবের পরিচিত লোকজন বসাবেন, আর সে কোনো কাজই জানে না, তাকে দিয়ে আপনি অনেক কিছু আশা করবেন, তা হবে না। আমার সুপারিশের লোক যদি কাজের লোক হয় তাকে বসান, সেখানে কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে তো একটা মডাস অপারেন্ডি সৃষ্টি করতে হবে যে অমুক লোককে দিব। এই যে আমাদের অবসরে আলাপ করছিলেন আমাদের সংসদ সদস্য মহোদয়, যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, একটা যোগ্যতা তার থাকতে হবে। ঠিক একইভাবে আমার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, প্রশাসন হতে হলে পরিচালক, হাসপাতাল হতে হবে, তাকে একটা যোগ্যতার ভিত্তিতে তাকে আসতে হবে। সেখানে যদি 3 জন লোক থাকে, সেই 3 জন লোকের মধ্যে, যোগ্য লোকের মধ্যে একজন যোগ্য লোক যদি মিল্লাত সাহেবের পরিচিত হয় বা আমার পরিচিত হয়, সেটা যে চলে আসে সেটাতে কিছু যায় আসে না। কিন্তু আমার তদবিরে বা মন্ত্রী মহোদয়ের অযোগ্য কাউকে যেন বসানো না হয়। জি অযোগ্য ব্যক্তি ওই জায়গায় যদি বসে যায়, সে তো ইরেসপন্সিবল এবং নট অ্যাকাউন্টেবল থাকবে। সুতরাং যা হওয়ার তাই হবে। জি, জনাব ইতিহাসমূলক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব ইশতিয়াক রাজা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, অল্প একটু সময় আছে। জনাব মজিবুল হক চুন্নু একটি শব্দ বলছিলেন, মমত্ববোধ। এই সময় সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি জানি যে যখন নিউ ইয়র্কে, ইতালিতে, চীনে শত শত মানুষ মারা গেছে, যখন আসলে অনেক সময় আসলে মানুষের কিছু করার থাকে না, কিন্তু মমত্ববোধটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হয়তো মৃত্যুর সংখ্যা কমাতে পারবো, চেষ্টা করতে পারবো, কিন্তু একদম করোনাকে শূন্য করে ফেলতে পারবো না হয়তো অনেকদিন, কিন্তু মমত্ববোধটা খুব জরুরি। সেই জায়গাতে একটু ঘাটতি কি কোথাও দেখতে পাচ্ছেন আপনি? শুরু থেকেই দেখেন, যারা একটা অংশ চেষ্টা করেছে স্বাস্থ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী কেনায়, করোনা নমুনা পরীক্ষায় দুর্নীতি করতে, যতটা পারে কামিয়ে নিতে এই সময়টার মধ্যে। সুতরাং মানুষ কিন্তু দেখেছে যে যারা নীতি নির্ধারণী জায়গায় থাকে, যারা ক্ষমতায় থাকে, তাদের এখানে যখন কোনো ব্যত্যয় ঘটছে, মানুষ কিন্তু সেটা দেখে। মমত্ববোধের আরেকটা জায়গা হলো মানুষের যে নেমে আসা, যেটা ডাক্তার মিল্লাত বলছিলেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কেন নামছে না, এটা আগের চেয়ে কমে গেছে, কিন্তু কেন কমে গেল সেটা একটু খোঁজা প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় কথা, স্বেচ্ছাসেবী সংগঠনের ইতিহাস আছে। বাংলাদেশে পোলিও নির্মূল হয়েছে রটারির মাধ্যমে, বাংলাদেশে পরিবার পরিকল্পনা সাকসেসফুল হয়েছে নারীদের কারণে, ইমামদের মাধ্যমে, তরুণদেরকে ইনভলভ করে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যুক্ত করে আমরা বহু দুর্যোগ পার করেছি এনজিওদেরকে ইনভলভ করে। কিন্তু এইবার কিন্তু দেখেন তাদেরকে ইনভলভ করার কোনো চেষ্টাই হয় নাই। এবং দু একটা এনজিও যাও কাজ করেছে বা সংগঠন কাজ করেছে, নীতি নির্ধারণী জায়গায় কিন্তু তাদের কোনো অংশগ্রহণ নাই। ফলে এই জিনিসটা বিচ্ছিন্নভাবে রয়ে গেছে। কিন্তু আমাদের 1.5 বছরের সবচেয়ে বড় ব্যর্থ যে আমরা মানুষের মুখে মাস্কটা তুলতে পারলাম না, এই ব্যর্থতা খুঁজতে হবে। মানুষকে অনেক ব্লেম করা যাবে যে মানুষ সচেতন হচ্ছে না, কেন মানানো গেল না সেটা খুঁজতে হবে। একটা বড় জায়গা হলো, যখন লকডাউন নির্ভরতার প্রয়োজন ছিল, আমরা তখন লকডাউন করি নাই। সারা পৃথিবী তখন লকডাউন করেছে, আমরা তখন কিন্তু অন্যরকম খেলা খেলেছি। এখন সারা পৃথিবীর টিকা নির্ভর হয়ে টিকা এগিয়ে গেল, আমরা কিন্তু এখন লকডাউনের উপরে নির্ভর হচ্ছি। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা আনতে, আশা করি তিনি সফল হবেন। সবচেয়ে বড় যেটা ইহতেশাম ভাইয়ের কথায় সূত্র ধরে আমি একটু বলতে চাই যে এই চিকিৎসকরা নানা কথা বলেন, বিএমএ একটা প্রেশার গ্রুপ, সাচিব একটা প্রেশার গ্রুপ, ডাক্তাররা সেখানে আছেন, উভয়ের প্রতিনিধি কিন্তু পরামর্শক কমিটিতে আছে। কিন্তু মুখ্য জায়গাটায় কিন্তু প্রধানমন্ত্রী, মুখ্য সচিব আছেন, তার নেতৃত্বে পুরো কমিটিটা। ওনারা প্রায় বলেন যে ওনাদের পরামর্শ রাখা হয় না, তাহলে ওইসব কমিটিতে ওনারা থাকেন কেন? ডাক্তাররা যদি এত কথাই বলেন, যে এত অভিমান করেন যে তাদের কথা শোনা হচ্ছে না, তাহলে তারা থাকছেন কেন সেই জায়গাটায়? এই প্রশ্নটা কিন্তু তারা তাদের ভয়েসটা কেন রেইজ করতে পারছেন না, এই প্রশ্নটা নিজেদেরকে করা প্রয়োজন আছে। কিন্তু আমি মনে করি যে এখনো সময় আছে। দেখেন, সামনে কোরবানি, একটা ঈদ, মানুষ বাড়ি যাবে, এবং এখানে কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের ভয়টাও রয়ে গেছে, কিন্তু কোরবানির হাট কেন্দ্রিক নানা কিছু। আমি তো কোরবানি বন্ধ করতে পারবো না, কিন্তু এটাকে কেন্দ্র করে মানুষকে যে সচেতন করার যে একটা সামাজিক আন্দোলন, সেইটা গড়ে তোলার এখন যদি না শুরু করি, সামনে কিন্তু বিপদ আছে। সুতরাং মমত্ববোধ আছে কি নাই, মমত্ববোধ জাগানোর একটা প্রক্রিয়া করতে হয়। রাষ্ট্রের, সমাজের, মন্ত্রীদের, এমপিদের, ডাক্তারদের সকলের আচরণের মধ্যে যদি মমত্ববোধ আসে, মানুষ তখন মমত্ব প্রদর্শন করে। কিন্তু আমরা যদি একটা রেন্ট সিকিং কালচার দেখি, একদম শুরুতে যেটা হয়েছে, নমুনা পরীক্ষা, পিপিই, মাস্ক, দুর্নীতি, মানুষকে কিন্তু একটা জায়গা তৈরি করে দিয়েছে যে করোনা কারোর জন্য যে একটা বিশাল আশীর্বাদ হয়ে আসছে, এবং ব্যাপক মানুষ করোনার কারণে রোজগার হারিয়েছে। সুতরাং এই জায়গাটার একটা ব্যালেন্স যদি করা না যায়, জীবন জীবিকার নামক কাব্যের বিমূর্ত শব্দ আবিষ্কার করেছি,
কিন্তু আসল কথা হলো জীবনটা বাঁচাতে হবে, বাঁচাতে তবেই হবে আগে। আসবে। জি জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাস্থ্যমন্ত্রী থাকবেন না যাবেন, সিস্টেম বদলাবে কি বদলাবে না, রাতারাতি বদলাবে না, সেসব একদম সাধারণ মানুষ হিসেবে আমাদের মানুষের জীবন বাঁচাতে হবে, যেটা ইশতিয়াক রেজা শেষ করলেন। জীবন বাঁচানোর জন্য যা করা দরকার, যেভাবে করা দরকার, প্রধানমন্ত্রী বারবার বলছেন যে টাকা কোনো সমস্যা নয়, যত টাকা লাগে টিকা আসবে, যত টাকা লাগে যা কিনা দরকার সব টাকা বরাদ্দ আছে, কিন্তু আমাদের ঠিক জায়গায় ঠিক লোকটিকে ঠিক সিদ্ধান্ত নিয়ে সময় মতো ঠিক কাজটি করতে হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।